হ্যালো, আমি কণাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। কি করে ফ্রি কনসালটেন্সি আমার থেকে পাবে এবং আমি কি ধরনের কাস্টমার অ্যালাউ করি সেটা এই ড্রেস পরে যে ফার্স্ট ভিডিওটা করেছি সেটাতেও পাবে, প্লাস এর আগেও আমি আলাদা আলাদাভাবে করেছি সেটাতেও পাবে। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে যে একটা কথা অনেকেই জিজ্ঞেস করে যে আমি ঘামছি, ঘাম মুচ্ছি, এটা কেন কেন এসি লাগাই না। অ্যাকচুয়ালি হচ্ছে, একটু ছোট্ট করে বলে দিই, এসি গিজার অবশ্যই আমার আছে, বা এমনি গরম জল করারও ব্যবস্থা আছে, কিন্তু শীতকাল বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল কোনো সময় অ্যান্টি নেচার কোনো কিছু ফ্যাসিলিটিস নেওয়াটা আমার কোনো সময় ঠিক মনে হয়নি। শীতকালেও আমি ঠান্ডা জলে স্নান করি, নর্মাল কলের জলে স্নান করি। গরমকালেও ফ্যানের হাওয়াটাই খাই, ডাক্তার বহুবার বলা সত্ত্বেও এসি লাগাইনি। কারণ হচ্ছে এই যে বডির টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখা। যদি আমি মনে করি যারা এসি খায় বা খেয়ে ভালো থাকে তাদের কথা আলাদা, আমি তাদের মধ্যে হয়তো পড়ছি না। কারণ এসির হাওয়াটা ঘরে বসে যতটুকু সময় খাবো, তারপর যদি আমি বাইরে বেরোই তখন আমার বডিটা সেই যে মিসম্যাচটা হবে টেম্পারেচারে সেটা নাও নিতে পারে, এবং এর ফলে আমার চেহারা চামড়া কুঁচকে যেতে পারে, বডিতে একটা প্রবলেম তৈরি হতে পারে। তো যারা এসির হাওয়া মানে সোনার চামচ মুখে নিয়ে যেমন জন্মায়, যারা এসি সঙ্গে নিয়ে জন্মেছে তাদের কথা আলাদা। আমি নর্মাল টেম্পারেচারে নর্মালি ঘামতে ঘামতে কাজ করতে বা শীতকালে ঠান্ডা জলে স্নান করে চলতেই ভালোবাসি। হয়তো এটাও আমার সিস্টেমের মধ্যেই পড়ে, বা এটাও একটা কারণ যে কোনো ওয়েদারে যে কোনো প্রেশার আমি অ্যাবজর্ব এখনো করতে পারি অ্যাট দিস এজ অফ 54। এই জন্য বারবার বয়সটা বলছি, কারণ অনেকেই বারবার বলছে আপনাকে দেখে মনে হয় না, মনে হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই জ্যোতিষী তান্ত্রিক হিসেবে এই লাইনে থাকতে থাকতে এতগুলো বছর হয়ে গেল, প্রচণ্ড কন্ট্রোল লাইফ আমি লিড করি। তাতে ডেফিনেটলি একটা পরিবর্তন অবশ্যই আসে। তুমি দেখবে যে 5 বছর আগে, এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, আজকের দিনে তোমার যা উইশ বা তোমার যা স্বপ্ন, যা কিছু 5 বছর আগে কিন্তু সেটা ছিল না। তখনকার উইশ বা তোমার স্বপ্ন কিন্তু আলাদা ছিল। তারও আগের 5 বছর যাও, তখন কিন্তু ওগুলো আরও আলাদা ছিল। তো মোটামুটি 5-10 বছর পর পর মানুষের চাহিদা, চিন্তাধারা, যদি সেই মানুষের মধ্যে আপগ্রেডেশন সেন্সটা থাকে, কারণ অনেক মানুষরূপী ক্রিয়েচার এমন আছে, মানুষের চেহারা কিন্তু বাট ক্রিয়েচার, যারা মানে সর্ট অফ জন্তু জানোয়ারও বলতে পারো, যারা 5 বছর 10 বছর 15 বছর কেটে যাওয়ার পরও যেরকম আগে ছিল এখনো একই আছে। কোনো পরিবর্তন নেই, না স্বভাবের পরিবর্তন, না চরিত্রের পরিবর্তন, না চেহারার পরিবর্তন, কিছুই নেই। যা আগে ছিল এখনো তাই আছে, সে একই মেন্টালিটি নিয়ে চলছে। সেই ক্রিয়েচারদের মধ্যে আমি অন্তত পড়ি না। আমি সবসময় মনে করে এসেছি আপগ্রেডেশন নিডেড ইন লাইফ। তো যাই হোক, আজকের যে সাবজেক্টটা হলো মৃত্যু। এমনি আসে না, মৃত্যু বলে করেই আসে। দেখবে, এবার প্রথমে জন্মের ব্যাপারটায় যাই। এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, কারণ অনেক সময় অনেক ভিডিও অনেকেই মিস করে যায়, সেই জন্য হয়তো টপিকটা অনেক সময় সেম লাগে, বাট চেষ্টা করি আপগ্রেড করে তারপরে আবার প্লেস করতে। একটা বাচ্চা যখন তৈরি হচ্ছে, ফার্স্টে একটা ফ্লেশ অ্যান্ড ব্লাডের একটা বডি তৈরি হচ্ছে মায়ের পেটে। পুরুষের শুক্রাণু, অনেক শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু যখন ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে, এবং সেখান থেকে একটা মাংসপিণ্ড তৈরি হচ্ছে মায়ের পেটে, এবং সেই মাংসপিণ্ডটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, এবং ফরমেশনটা, আকারটা কীরকম ভাবে পেতে থাকে। যখন আফটার 48 days, ওই যে সময়টা, ফার্টিলাইজেশনের সময়টা 48 দিন অ্যাপ্রক্সের মাথায়, যে সোল তার কর্মফল অনুযায়ী এখানে এন্ট্রি নেবে, সে কিন্তু তখন এন্ট্রি নিচ্ছে। আফটার 48 days মুভমেন্ট শুরু হয়। তার আগে ওটা শুধুই মাংসপিণ্ড থাকে, অর্থাৎ শ্বাস চলছে, অর্থাৎ প্রাণবায়ু, লাইফ
আগে যেমন বলা, এখনো বলা হয় না যে গাছেরও প্রাণ আছে, লাইফ, প্রাণবায়ুটা আছে। আত্মা গাছের মধ্যে আছে কিনা আমার জানা নেই। প্রাণবায়ু, প্রাণবায়ু মানে শ্বাসটা চলছে। একটা জীবন্ত গাছকে কাটলে একটা রস, একটা বোঝাই যায় যে একটা জীবন্ত গাছকে তুমি কাটলে, আর একটা মরা গাছের ডাল ফাল কাটলে সেটাও বোঝা যায়। তো প্রাণবায়ুটা হলো সজীবতা, একটা লাইফ। সেই লাইফটা মায়ের পেটে তৈরি হলো একটা মাংসপিণ্ড সমেত, এবং সেখানে আত্মাটা যখন এন্ট্রি নিল তখন কিন্তু প্রাণের সৃষ্টি হলো। এই ঘটনাটা ঘটতে মোরলেস অ্যাপ্রক্স 8 থেকে 9 মাস এক্সেট্রা লাগে, এবং সেই আত্মা তার নিজস্ব কর্মফল অনুযায়ী ডিপেন্ড করে যে সে ভূমিষ্ঠ হবে সুস্থ স্বাভাবিকভাবে, অর্থাৎ যে সময় ভূমিষ্ঠ হবে সেই সময় তার কর্ম যদি ভালো থেকে থাকে সেই সময় গ্রহ নক্ষত্রের পজিশনটা ভালো থাকবে, সে সুস্থভাবে সুন্দরভাবে জন্ম নেবে। যদি কোনো নেগেটিভ কাজ করে থাকে বা তার শাস্তি প্রাপ্য এরকম যদি হয়, অনেক সময় মায়ের পেটেই মারা যায়। মানে একটা সাফোকেশনের মধ্যে তার সোলটা এন্ট্রিও নিল কিন্তু বেরোতে পারলো না, ওখানেই মারা গেল। তো এইরকম কর্ম অনুযায়ী বিভিন্নভাবে জন্মটা হয়। আবার মরে যাচ্ছে, মরতে মরতেও বেঁচে গেল, সেরকমও হয়। মৃত্যুটাও সেই রকম, মৃত্যু হঠাৎ করে আসে না, সময় নিয়েই আসে, ওই অ্যাপ্রক্স 8-9 মাস। মনে করো জীবন চক্র, এই যে বডির মধ্যে কিন্তু অনেকগুলো আমাদের অর্গান কাজ করছে, এটা একটা ফ্যাক্টরি। মানে তুমি মুখ দিয়ে খাবার খাচ্ছ, তুমি কখনো বলছো না যে আমি খাবারটাকে হজম করাচ্ছি। খাবার এমনি এমনি হজম হচ্ছে। মানে মনে করো এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এই গলা দিয়ে খাবারটা নামলো, এটা পেশাই হয়ে রসটা বেরিয়ে এই চাকার মধ্যে দিয়ে, এই চাকার মধ্যে দিয়ে, এই চাকার মধ্যে দিয়ে পিষে পিষে গেল, এবং পরের দিন পটি হয়ে বেরিয়ে গেল। তো এই যে এতগুলো সার্কেল বডির মধ্যে চলছে, এটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না, এই সার্কেলটা অটোমেটিক্যালি হয়। এই জন্য তন্ত্রের একটা নিয়ম অবশ্যই আছে, এবং আমি স্পেশালি আমার কাস্টমারদের প্রচণ্ড কন্ট্রোল লাইফ লিড করতে বলি। কারণ হচ্ছে এই যে তুমি ইনপুট করছো, ইনপুট করাটা যদি তোমার ভালো হয় তাহলে ডেফিনেটলি ওই যে পেশাই হয়ে হয়ে লাস্টে পটি হয়ে বেরিয়ে গেল ওইটুকু তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে থেকে যে জুসটা আমাদের বডিতে ঢুকবে, অ্যাবজর্ব হবে রক্তের সাথে বা বডির সিরামের সাথে, তো সেই জিনিসটা যেন ভালো হয়। বডির থেকে যে রিফ্লেকশন, সেটা চেহারায় বলো, কথাবার্তায় বলো, হোয়াট এভার, এই রিফ্লেকশনটা ভালো এবং অ্যাট্রাকটিভ এবং চোখে পড়ার মতো তখনই হবে যখন ইনপুটটা ভালো হতে থাকে। তো এই ইনপুট ভালো হওয়া খারাপ হওয়া নিয়ে অনেকবার অনেক ভিডিও করেছি যে কেন নেগেটিভ হতে নেই, পজিটিভ থাকা উচিত। তো যাই হোক, পয়েন্টে চলে আসি। তো এই যে মৃত্যুটা আসে, মৃত্যুর আগে মোটামুটি 8 থেকে 9 মাস আগে সেই ব্যক্তি কিন্তু বিভিন্ন রকম সংকেত পাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ডাক্তার বলবে যে হ্যালুসিনেশন, মানে অনেককে সে দেখতে পাচ্ছে, তার পরিচিত অপরিচিত হোয়াট এভার। আমার বাবার কথা বলি, বাবা যথেষ্ট স্ট্রং লোক ছিলেন মেন্টালি, কিন্তু ওই 8-9 মাস আগে থেকে বা 1 বছর আগে থেকে ওনাকে দেখতাম যে উনি এদিক ওদিক তাকাচ্ছেন। যেহেতু আগেও বলেছি তাকে দেখাশোনা করার জন্য 3টে ছেলে রেখে দিয়েছিলাম, তার পেনশনের পুরো টাকা তো সেখানে যেতই, প্লাস আমার থেকেও টাকা খরচা করতো, কারণ 3টে ছেলেকে দিয়ে সেবা করানো চারটিখানি কথা ছিল না। আর আমার পক্ষে বসে ওই হাগামতা পরিষ্কার করা, বাবা খাও কোলে করে বসে থাকা সম্ভব ছিল না। আর তার ছেলে তো পাত্তাই দিত না, সে তার বউশালী শাশুড়ি নিয়ে ব্যস্ত, বহুবার বলেছি। প্রতিবেশীরাও সেরকম ছিল, বেয়াদব। তো যাই হোক, এবার বলছি যে এই 8-9 মাস যে সময়টা আমি দেখতাম বাবা এদিক ওদিক তাকাচ্ছে। একদিন বাবা আমাকে, আমি বললাম কি দেখো এদিকে, কাকে কে দেখছো, এরকমভাবে দেখছে, এরকমভাবে দেখছে। এমনটা নয়, বাবা কিন্তু নর্মাল কথা অন্যান্য সময় বলছে। এবার আমি তো বুঝতে পারছি কিছু একটা ঘটনা ঘটছে, কারণ বাবা নিজেই বলতেন আমি কিন্তু 80 বছরই বাঁচবো। আমি বলেছিলাম চেষ্টা করা যায়, 2-1 বছর যদি বাড়ানো যায়। তা বাবা অ্যাটলিস্ট 82 বছরে গেলেন।
তো ওই 1 বছর অ্যাপ্রক্স আগে থেকে আমি তখন বললাম কাদের দেখছো? না, আমি ভাবলাম তুই বোধহয় ওদের রেখে দিয়েছিস আমার দেখাশোনা করার জন্য। আমি তখন ধীর স্থিরভাবে জিজ্ঞেস করলাম ওরা কি করছে? বললো ওই তো বসে রয়েছে। বাবা এভাবে বলতে, ওই তো বসে রয়েছে এরকম ভাবে, ওই তো কার নিচে, ওই তো দালানের ওখানে বসে রয়েছে। মানে বুঝতে পারছো যে মানুষ তো কখনো দালানে বসে থাকবে না, ছাদের ওখানে। অর্থাৎ বিভিন্ন জায়গায় অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাবা তাদের দেখতে পাচ্ছে এবং পরিচিত কেউ না তারা। পরিচিত হলে বলতো, প্রথম 2-1 পরিচিতর কথা বলেছিল, পরবর্তীকালে বলেনি। এবং সেই 1 বছরটা বাবা কেমন যেন একটা শ্রিঙ্কড হয়ে গেল কথাবার্তা। মানে যখন ছেলেরা যেত ভিডিও কলে আমার সাথে কথা বলতো বা আমি পার্সোনালি গিয়ে কথা বলতাম, সেটুকু সময় নর্মাল, ও কিন্তু মাঝে মধ্যেই এদিক ওদিক তাকাচ্ছে। এটা আমার হাজব্যান্ডের সময় আমি দেখেছিলাম। হাজব্যান্ডের ব্যাপারটা আবার অন্য ভিডিওতে বলবো। আমার মায়ের ক্ষেত্রেও দেখেছিলাম তাদের অ্যাক্টিভিটিসগুলো। তো সেটাই বলছি যে এই যে কারা আসবে এটা নির্ভর করবে কিছুটা তোমার ওপর। আমরা সারা জীবন ধরে যে ধরনের কর্মগুলো করতে থাকি সেটাই আমাদের ড্র্যাগ করবে এই মৃত্যুটার পর আমার আত্মাটাকে কোথায় নিয়ে চলে যাবে। এবং মৃত্যুর সময় আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, ভাবতে হবে যে আমি কোথায় যাব, কাদের সাথে যাব। এটা একটা প্রচুর বড় টপিক, এত ছোট ভিডিওতে এভাবে বোঝানো যায় না, কিন্তু 8-9 মাস আগে কিন্তু বোঝা যায় মিনিমাম, যে যখনই অপরিচিত বা পরিচিত যারা নেই, মারা গেছে, তারা যখন আসতে শুরু করে এবং এসে চুপচাপ বসে থাকে, তারা ওয়েট করে। এছাড়াও কাক, কোনো পশু পাখির রিয়াকশান, কাক মাথায় পটি করা বা কুকুর, তুমি একটা অটো বা রিক্সায় যাচ্ছ, সেখানে কুকুর এসে টয়লেট করে দিল, এই ধরনের বিভিন্ন, কোনো ফিক্স নয়, বিভিন্নভাবে কিন্তু সংকেত পাওয়া যায়। আমার হাজব্যান্ডের কথাটা ছোট্ট করে বলে দিই, সবটা এখন বলছি না। যে যখন তার যোগটা চলে এলো তখন দেখতাম সামনে কুকুরটা, যাকে বাইরেই আর কি খেতে দিতাম, সে পাঁচিলে বসে একদম উঁচুতে দোতলার দিকে তাকাচ্ছে, আবার ভয়ে মুখটা নামিয়ে নিচ্ছে। যেদিন হাজব্যান্ড মারা গেল তারপর থেকে কিন্তু ওর আর এই অ্যাক্টিভিটিটা দেখা যায়নি। তো আসে, এবং মৃত্যুর পরবর্তীতে কি হয় সেটাও এই ড্রেসটা পরেই বোঝানোর বা বলার চেষ্টা করব। সব কিছু কিন্তু লজিক দিয়ে হয় না। যদি বুঝতে চাও, যদি আমার এই কথাগুলো মাথায় থাকে, তাহলে কোনো রকম নেগেটিভ যোগ আসার আগে তোমার মাইন্ড যদি কনসেন্ট্রেটেড থাকে, জব টপ করা বা কোনো তান্ত্রিকের আন্ডারে থেকে নিয়ম পালন করা, এগুলো যদি করে থাকো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার খারাপ সময় আসছে কিনা বা ভালো সময় আসছে কিনা। ভালো সময় আসলে তো কোনো প্রবলেম নেই, খারাপ সময় যখন আসছে তখন সেটাকে সাইডে সরিয়ে দেওয়ার চেষ্টাটা অন্তত করা যেতে পারে। এবং তার জন্য মাইন্ডটাকে সবসময় স্ট্রং রাখতে হবে। মিনিমাম 8-9 মাস আগে থেকে তারা কারা আমার ব্যক্তিগতভাবে তাদের সাথে পরিচয় নেই, কিন্তু ঘটনা হচ্ছে যারাই মৃত্যু হচ্ছে, যাদের প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে, আত্মাটাও বেরিয়ে যাচ্ছে, আত্মাটা যখন মানে এই যে বডি আমার দেখছো, এর মধ্যে যে আত্মাটা রয়েছে সে এখন কোন ফর্মে রয়েছে, আমি যেরকম দেখতে সেই ফর্মেশনেই রয়েছে। আমি মারা যাওয়ার 1 বছরের মধ্যে যদি প্ল্যান সেট করো, আমাকে এই ফর্মেশনেই আমার আত্মাটা আসবে, যদি ঠিকঠাক মতো আমাকে ডাকতে পারো। অন্য ফর্মেশনে কিন্তু মিনিমাম 1 বছরের আগে সে যেতে পারবে না। এবার এইটা হলো, যেহেতু আমি যদি জীব হই, তো জীবের আত্মাটা জীবাত্মা বলে, এবং সেই জীবাত্মাটা জীবের মতোই ফর্মেশনে থাকে, আকারে থাকে। আর এই যে কথাবার্তা বলছি, এই জীবাত্মা যে কথাবার্তা বলছে বা এই ভোকাল কর্ড দিয়ে আওয়াজ বেরোচ্ছে বা যা কিছু অ্যাক্টিভিটিস করছি, এইটা একটা প্রাণবায়ুর পরিচয়, লাইফ। এটা হলো লাইফ। তো প্রাণবায়ুটাও বেরোতে হবে। কোনো সময় আত্মা বা জীবাত্মাটা আগে বেরিয়ে যায়, কোনো সময় প্রাণবায়ু বেরিয়ে যায়। প্রাণবায়ু বা বেরিয়ে গেল, এবার জীবাত্মা বা আত্মা যে শরীরের মধ্যে রয়েছে সে ভাবছে কি হলো, আমার বডিটা নড়ছে না, অ্যাকচুয়ালি সে বডির ওপর তখন বেরিয়ে গেছে।
সে তখন আপ্রাণ চেষ্টা করবে যে বডির মধ্যে ঢোকার, আরে আমি তো আছি। এই যে চিন্তাধারাটা, এইগুলো হলো আধ্যাত্মিক চিন্তাধারা, স্পিরিচুয়ালিজম। যদি বেঁচে থাকাকালীন এই স্পিরিচুয়ালিজম ব্যাপারটা বুঝতে পারো, তাহলে মৃত্যুর সময়টাতেও নার্ভাস হওয়ারও কিছু নেই, এবং সেই মৃত্যুটাকেও কিন্তু ঠিকঠাক মতো কন্ট্রোল হইতে করা যায়। মানে আমি মরলাম, মরার পর আমার আত্মাটা কোথায় যাবে, কি করবে, কাদের সাথে যাব কি যাব না, এই ম্যাটারগুলো, এবং সবাই কাঁদছে বা কেউ কাঁদলো কি কাঁদলো না সেটা নিয়ে দুঃখ প্রকাশ করা, বা এটা ভাবা, হায় রে আমার শরীরটা আর আমার সাথ দিচ্ছে না, যা আমার শরীরটা পুড়িয়ে দিল, আমি এখন কি করব, এইসব ভেবে যে কষ্ট পাওয়া, এই ল্যাক অফ নলেজটাই হলো ল্যাক অফ নলেজ অফ স্পিরিচুয়ালিজম। আধ্যাত্মিকতাবাদের নলেজ না থাকলে সেই সব আত্মারা বেঁচে থাকাকালীনও কষ্ট পায়, মারা যাওয়ার পরও কষ্ট পায়। মৃত্যু কিন্তু বলে কয়েই আসে। চলো পরের ভিডিওটা এই আধ্যাত্মিকতাবাদের ওপর অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলছি। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যদি কথা বা পয়েন্টগুলো ভালো লাগে অবশ্যই নিজের পরিচিতদের মধ্যে ম্যাটারটা ছড়িয়ে দিও।